গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত, আজ পঞ্চম পর্ব। গত 4 বৎসরের স্মৃতি জড়ানো দেওয়ানপুর হইতে বিদায় লইবার সময় অপুর মন ভালো ছিল না। দেবব্রত বলিল, তুমি চলে গেলে অপূর্বদা, এবার পড়া ছেড়ে দেব। নির্মলার সঙ্গে বাহিরের ঘরে দেখা। ফাল্গুন মাসের অপূর্ব অদ্ভুত দিনগুলি। বাতাসে কিসের যেন মৃদু স্নিগ্ধ অনির্দেশ্য সুগন্ধ। আমের বৌলের সুবাস সকালের রৌদ্রকে যেন মাতাল করিয়া তুলিয়াছে, কিন্তু অপুর আনন্দ সেসব হইতে আসে নাই। গত কয়েকদিন ধরিয়া সে রাইডার হ্যাগার্ডের ক্লিওপেট্রা পড়িতেছিল। তাহার তরুণ কল্পনাকে অদ্ভুতভাবে নাড়া দিয়াছে বইখানা। কোথায় এই হাজার হাজার বৎসরের পুরাতন সমাধি, জ্যোৎস্না ভরা নীলনদ, বিস্মৃত রাদেবের মন্দির। ঔপন্যাসিক হ্যাগার্ডের স্থান সমালোচকের মতে যেখানেই নির্দিষ্ট হোক, তাহাতে আসে যায় না। তাহার নবীন অবিকৃত মন একদিন যে গভীর আনন্দ পাইয়াছিল বইখানা হইতে, এইটাই বড় কথা তাহার কাছে। নির্মলার সহিত দেখা অপুর মনের সেই অবস্থায় অপ্রকৃতস্থ, মত্ত, রঙিন। সে তখন শুধু একটা সুপ্রাচীন রহস্যময় অধুনালুপ্ত জাতির দেশে ঘুরিয়া বেড়াইতেছে। ক্লিওপেট্রা হউন তিনি সুন্দরী, তাহাকে সে গ্রাহ্য করে না। পিরামিডের অন্ধকার গর্ভগৃহে বহু হাজার বৎসরের সুপ্তি ভাঙিয়া সম্রাট মেনকাওরা গ্রানাইট পাথরের সমাধি সিন্ধুকে যখন রোষে পার্শ্ব পরিবর্তন করে, মনুষ্য সৃষ্টির পূর্বেকার জনহীন আদিম পৃথিবীর নীরবতার মধ্যে শুধু সিহর নদী লিবিয়া মরুভূমির বুকের উপর দিয়ে বহিয়া যায়। অপূর্ব রহস্য ভরা মিশর, অদ্ভুত নিয়তির অকাট্য লিপি। তাহার মন সারা দুপুর আর কিছু ভাবিতে চায় না। গরম বাতাসে দমকা ধুলাবালি উড়াইয়া আনিতেছিল বলিয়া অপু দরজা ভেজাইয়া বসিয়াছিল। নির্মলা দরজা ঠেলিয়া ঘরে আসিল। অপু বলিল, এসো এসো, আজ সকালে তো তোমাদের স্কুলে প্রাইজ হল। কে প্রাইজ দিলেন? মুন্সেফবাবুর স্ত্রী না? ওই মোটা মতো যিনি গাড়ি থেকে নামলেন, তিনি তো? আপনি বুঝি ওদিকে ছিলেন তখন? মা গো, কি মোটা! আমি তো কখনো... পরে যেন হঠাৎ মনে পড়িল, এইভাবে বলিল, তারপর আপনি তো যাবেন আজ, না দাদা? হ্যাঁ, দুটোর গাড়িতে যাব। রামধারিয়াকে ডেকে নিয়ে এসো তো, জিনিসপত্রগুলো একটু বেঁধে দেবে। রামধারিয়া কি আপনার চিরকাল করে দিয়ে এসেছে নাকি? কই, কি জিনিস আগে বলুন না। দুজনে মিলিয়া বইয়ের ধুলা ঝাড়িয়া গোছানো বিছানা বাঁধা চলিল। নির্মলা অপুর ছোট টিনের তোরঙ্গটা খুলিয়া বলিল, মা গো, কি করে রেখেছেন বাক্সটা? কাপড়ে, কাগজে, বইয়ে হান্ডুল পান্ডুল। আচ্ছা, তো বাজে কাগজ কি হবে দাদা, ফেলে দেব? অপু বলিয়া উঠিল, হ্যাঁ, না না, ওসব ফেলো না। সে আজ 2-3 বৎসরের চিঠি, নানা সময়ে নানা কথা লেখা কাগজের টুকরো সব জমাইয়া রাখিয়াছে। অনেক স্মৃতি জড়ানো সেগুলোর সঙ্গে, পুরাতন সময়কে আবার ফিরাইয়া আনে। সেগুলি প্রাণে ধরিয়া অপু ফেলিয়া দিতে পারে না। কবে কোন কালে তাহার দিদি দুর্গা নিশ্চিন্দিপুর থাকিতে আদর করিয়া তাহাকে কোন বন হইতে একটা পাখির বাসা আনিয়া দিয়াছিল, কত কালের কথা। বাসাটা সে আজও বাক্সে রাখিয়া দিয়াছে। বাবার হাতের লেখা একখানা কাগজ, আরও কত কি। নির্মলা বলিল, এ কি, আপনার মোটে 2খানা কাপড়, আর জামা নেই? অপু হাসিয়া বলিল, পয়সাই নেই হাতে, তা জামা? নইলে ইচ্ছা তো আছে সুকুমারের মতো একটা জামা করাবো। ওতে আমাকে যা মানায়, ওই রংটাতে। নির্মলা ঘাড় নাড়িয়া বলিল, থাক থাক, আর বাহাদুরি করতে হবে না। এই রইল চাবি, এক্ষুনি হারিয়ে ফেলবেন না যেন আবার। আমি মিশির ঠাকুরকে বলে দিয়েছি, এক্ষুনি লুচি ভেজে আনবে। দাঁড়ান, দেখি গিয়ে আপনার গাড়ির কত দেরি। এখনও 1 ঘণ্টা 2। মার সঙ্গে দেখা করে যাব, আবার হয়তো কতদিন পরে আসব, তার ঠিক কি। আসবেনই না, আপনাকে আমি বুঝিনি ভাবছেন? এখান থেকে চলে গেলে আপনি আবার এমুখো হবেন? কখনো না। অপু কি প্রতিবাদ করিতে গেল। নির্মলা বাধা দিয়া বলিল, সে আমি জানি। এই 2 বছর আপনাকে দেখে আসছি দাদা,
আমার বুঝতে বাকি নেই আপনার শরীরে মায়া দয়া কম। কম? বারে, এ তো তুমি, আমি বুঝি। দাঁড়ান, দেখি গিয়ে মিষ্টি ঠাকুর কি করছে, তাড়া না দিলে সে কি আর। নির্মলার মা যাইবার সময় চোখের জল ফেলিলেন, কিন্তু নির্মলা বাড়ির মধ্যে কি কাজে ব্যস্ত ছিল। মায়ের বহু ডাকাডাকিতেও সে কাজ ফেলিয়া বাহিরে আসিতে পারিল না। অপু স্টেশনের পথে যাইতে যাইতে ভাবিল, নির্মলা আচ্ছা তো, একবার বার হল না, যাবার সময়টা দেখা হতো। আচ্ছা খামখেয়ালি। যখন তখন রেলগাড়িতে চড়াটা ঘটে না বলিয়াই রেলে চড়িলেই তাহার একটা অপূর্ব আনন্দ হয়। ছোট্ট তরঙ্গ ও বিছানাটার মোট লইয়া জানলার ধারে বসিয়া চাহিয়া দেখিতে দেখিতে কত কথা মনে আসিতেছিল। এখন সে কত বড় হইয়াছে, একা একা ট্রেনে চড়িয়া বেড়াইতেছে। তারপর এমনই একদিন হয়তো নীল নদের তীরে ক্লিওপেট্রার দেশে এক জ্যোৎস্না রাতে শত শত প্রাচীন সমাধির বুকের উপর দিয়া অজানা সে যাত্রা। স্টেশনে নামিয়া বাড়ি যাইবার পথে একটা গাছতলা দিয়া যাইতে যাইতে মাঝে মাঝে কেমন একটা সুগন্ধ, মাটির, ঝরা পাতার, কোন ফুলের। ফাল্গুনের তপ্ত রৌদ্র গাছে গাছে পাতা ঝরাইয়া দিতেছে। মাঠের ধারে অনেক গাছে নতুন পাতা গজাইয়াছে। পলাশের ডালে ডালে রাঙা রাঙা নতুন ফোটা ফুল যেন আরতির পঞ্চপ্রদীপের ঊর্ধ্বমুখী শিখার মতো জ্বলিতেছে। অপুর মন যেন আনন্দে শিহরিয়া ওঠে। যদিও সে ট্রেনে আজ সারা পথ শুধু নির্মলা আর দেবব্রতের কথা ভাবিয়াছে। কখনো শুধুই নির্মলা, কখনো শুধুই দেবব্রত। তাহার স্কুল জীবনে এই দুইটি বন্ধু যতটা তাহার প্রাণের কাছাকাছি আসিয়াছিল, অতটা নিকটে অমনভাবে আর কেহ আসিতে পারে নাই। তবুও তাহার মনে হয় আজকার আনন্দের সঙ্গে নির্মলার সম্পর্ক নাই, দেবব্রতের আছে। আছে তার নিশ্চিন্দিপুরের বাল্যজীবনের স্নিগ্ধ স্পর্শ আর বহুদূর বিসর্পিত রহস্যময় কোন অন্তরের ইঙ্গিত। সে মনে বালক হইলেও এই কথা বোঝে। প্রথম যৌবনের শুরু, বয়সন্ধিকালে রূপ ফাটিয়া পড়িতেছে। এই ছায়া বৌলের গন্ধ, বনান্তরে অবসন্ন ফাল্গুন দিনে পাখির ডাক, ময়ূরকণ্ঠী রঙের আকাশটা, রক্তে যেন এদের নেশা লাগে। গর্ব, উৎসাহ, নবীন জীবনের আনন্দভরা প্রথম পদক্ষেপ। নির্মলা তুচ্ছ, আরেক দিক হইতে ডাক আসে। অপু আশায় আশায় থাকে। নিরাবরণ মুক্ত প্রকৃতির এ আহ্বান, রোমান্সের আহ্বান, তার রক্তে মেশানো। এ আসিয়াছে তাহার বাবার নিকট হইতে উত্তরাধিকারের সূত্রে। বন্ধনমুক্ত হইয়া ছুটিয়া বাহির হওয়া, মন কি চায় না বুঝিয়াই তাহার পিছু পিছু দৌড়ানো, এ তাহার নিরীহ শান্ত প্রকৃতি ব্রাহ্মণ পণ্ডিত পিতামহ রামহরি তর্কালঙ্কারের দান নয়। যদিও সে তার নিষ্পৃহ জ্ঞানপিপাসা ও অধ্যয়নপ্রিয়তাকে লাভ করিয়াছে বটে, কে জানে পূর্বপুরুষ ঠ্যাঙারে বীরুরায়ের উচ্ছৃঙ্খল রক্ত কিছু আছে কিনা। তাই তাহার মনে হয় কি যেন একটা ঘটিবে, তাহারই প্রতীক্ষায় থাকে। অপূর্ব গন্ধে ভরা বাতাসে, নবীন বসন্তের শ্যামল স্মৃতে, অস্ত সূর্যের রক্ত আভায় সে রোমান্সের বার্তা যেন লেখা থাকে। বাড়িতে অপু মায়ের সঙ্গে পরামর্শ করিল, কলিকাতায় যদি পড়িতে যায় স্কলারশিপ না পাইলে কি কোনো সুবিধা হইবে। সর্বজয়া কখনো জীবনে কলিকাতা দেখে নাই, সে কিছু জানে না। পড়া তো অনেক হইয়াছে, আর পড়ার দরকার কি। অপুর মনে কলেজে পড়িবার ইচ্ছা খুব প্রবল। কলেজে পড়িলে মানুষ বিদ্যার জাহাজ হয়, সবাই বলিবে কলেজের ছেলে। মাকে বলিল, নাই যদি স্কলারশিপ পাই তাই বা কি, একরকম করে হয়ে যাবে। রমাপতিদা বলে কত গরিবের ছেলে কলকাতায় পড়ছে, গিয়ে একটু চেষ্টা করলেই নাকি সুবিধা হয়ে যাবে। ও আমি করে নেব মা। কলিকাতায় যাইবার পূর্বদিন রাত্রে আগ্রহে উত্তেজনায় তাহার ঘুম হইল না। মাথার মধ্যে যেন কেমন করে, বুকের মধ্যেও, গলায় যেন কি আটকাইয়া গিয়াছে। সত্য সত্য সে কাল এমন সময় কলিকাতায় বসিয়া আছে। কলিকাতায়, কলিকাতা সম্বন্ধে কত গল্প, কত কি সে শুনিয়াছে। অত বড় শহর আর নাই, কত কি অদ্ভুত জিনিস দেখিবার আছে, বড় বড় লাইব্রেরি আছে। সে শুনিয়াছে
বই চাহিলেই সেখানে বসিয়া পড়িতে দেয়। বিছানায় শুইয়া সারা রাত্রি ছটফট করিতে লাগিল। বাড়ির পেছনের তেঁতুল গাছের ডালপালা অন্ধকারকে আরও ঘন করিয়াছে। ভোর আর কিছুতেই হয় না। হয়তো তাহার কলিকাতায় যাওয়া ঘটিবে না, কলেজে পড়া ঘটিবে না। কত লোক হঠাৎ মারা গিয়াছে, এমনি হয়তো সেও মরিয়া যাইতে পারে। কলিকাতা না দেখিয়া কলেজে অন্তত কিছুদিন পড়ার আগে যেন সে না মরে। দোহাই ভগবান! কলিকাতায় সে কাহাকেও চেনে না, কোথায় গিয়া উঠিবে ঠিক জানা নাই, পথঘাটও জানা নাই। মাস কতক আগে দেবব্রত তাহার নিজের এক মেসোমশায়ের কলিকাতার ঠিকানা দিয়া বলিয়াছিল, দরকার হইলে এই ঠিকানায় গিয়া তাহার নাম করিলেই তিনি আদর করিয়া থাকিবার স্থান দেবেন। ট্রেনে উঠিবার সময় অপু সে কাগজখানা বাহির করিয়া পকেটে রাখিল। রেলের পুরানো টাইম টেবলের পেছন হইতে ছিঁড়িয়া লওয়া একখানা কলিকাতা শহরের নকশা তাহার টিনের তোরঙ্গটার মধ্যে অনেক দিন আগে ছিল, সেখানেও বাহির করিয়া বসিল। ইহার পূর্বেও অপু শহর দেখিয়াছে, তবুও ট্রেন হইতে নামিয়া শিয়ালদহ স্টেশনের সম্মুখের বড় রাস্তায় একবার আসিয়া দাঁড়াইতেই সে অবাক হইয়া গেল। এইরকম কাণ্ড সে কোথায় দেখিয়াছে? ট্রাম গাড়ি ইহার নাম। আর এক রকমের গাড়ি নিঃশব্দে দৌড়াইয়া চলিয়াছে। অপু কখনো না দেখিলেও মনে মনে আন্দাজ করিল ইহারই নাম মোটর গাড়ি। সে বিস্ময়ের সহিত দু একখানার দিকে চাহিয়া দেখিতে লাগিল। স্টেশনের অফিস ঘরে সে মাথার উপর কি একটা চাকার মতো বন বন বেগে ঘুরিতেছে দেখিয়া আন্দাজ করিল উহাই ইলেকট্রিক পাখা। যে ঠিকানা বন্ধু দিয়াছিল তাহা খুঁজিয়া বাহির করা তাহার পক্ষে এক মহা মুশকিলের ব্যাপার। পকেটে রেলের টাইম টেবলের মোড়ক হইতে সংগ্রহ করা কলিকাতার যে নকশা ছিল তাহা মিলাইয়া হ্যারিসন রোড খুঁজিয়া বাহির করিল। জিনিসপত্র তাহার এমন বেশি কিছু নহে। বগলে ছোট বিছানাটি ও ডান হাতে ভারী পুঁটুলিটি ঝুলাইয়া পথ চলিতে চলিতে সামনে পাওয়া গেল আমহার্স্ট স্ট্রিট। তাহার পর আরও খানিক ঘুরিয়া সে পঞ্চানন দাসের গলি বাহির করিল। অখিলবাবু সন্ধ্যার আগে আসিলেন। কালো নাদুস নুদুস চেহারা। অপুর পরিচয় ও উদ্দেশ্য শুনিয়া খুশি হইলেন এবং খুব উৎসাহ দিলেন। ঝিকে ডাকাইয়া তখনই খাবার আনাইয়া অপুকে খাইতে দিলেন। সারাদিন খাওয়া হয় নাই জানিতে পারিয়া তিনি এত ব্যস্ত হইয়া উঠিলেন যে নিজে সন্ধ্যান্নিক করিবার জন্যে আসনখানি মেসের ছাদে পাতিয়াও আহ্নিক করিতে ভুলিয়া গেলেন। সন্ধ্যার সময় সে মেসের ছাদে শুইয়া পড়িল। সারাদিন বেড়াইয়া সে বড় ক্লান্ত হইয়া পড়িয়াছে। সে তো কলিকাতায় আসিয়াছে, মিউজিয়াম, গড়ের মাঠ দেখিতে পাইবে, তো বায়োস্কোপ দেখিবে। এখানে খুব বড় বায়োস্কোপ আছে সে জানে। তাহাদের দেওয়ানপুরের স্কুলে একবার একটা ভ্রমণকারী বায়োস্কোপের দল গিয়াছিল। তাহাতেই সে জানে বায়োস্কোপ কি অদ্ভুত দেখিতে। তবে এখানে নাকি বায়োস্কোপে গল্পের বই দেখায়। সেখানে তাহা ছিল না। রেলগাড়ি দৌড়াইতেছে, একটা লোক হাত পা নাড়িয়া মুখভঙ্গি করিয়া লোক হাসাইতেছে, এইসব। এখানে বায়োস্কোপে গল্পের বই দেখিতে চায়। অখিলবাবুকে জিজ্ঞাসা করিল, বায়োস্কোপ যেখানে হয় এখান থেকে কত দূরে? অখিলবাবুর মেসে খাইয়া অপু ইহার উহার পরামর্শ মতো নানা স্থানে হাঁটাহাঁটি করিতে লাগিল। কোথাও বা থাকিবার স্থানের জন্যে, কোথাও বা ছেলে পড়াইবার সুবিধার জন্যে, কাহারও কাছে বা কলেজে বিনা বেতনে ভর্তি হইবার যোগাযোগের জন্যে। এদিকে কলেজে ভর্তি হইবার সময়ও চলিয়া যায়। সঙ্গে যে কয়টা টাকা ছিল তাহা পকেটে লইয়া একদিন সে ভর্তি হইতে বাহির হইল। প্রেসিডেন্সি কলেজের দিকে সে ইচ্ছা করিয়াই ঘেঁষিল না। সেখানে সব দিকেই খরচ অত্যন্ত বেশি। মেট্রোপলিটন কলেজের গলির ভিতর, বিশেষত পুরনো ধরনের বলিয়া সেখানেও ভর্তি হইতে ইচ্ছা হইল না। মিশনারিদের কলেজ হইতে একদল ছেলে বাহির হইয়া সিটি কলেজে ভর্তি হইতে চলিয়াছিল। তাহাদের দলে মিশিয়া গিয়া কেরানির নিকট হইতে কাগজ চাহিয়া লইয়া নাম লিখিয়া ফেলিল। কিন্তু শেষ পর্যন্ত বাড়িটার গড়ন ও আকৃতি তাহার কাছে এত খারাপ ঠেকিল যে কাগজখানি ছিঁড়িয়া ফেলিয়া সে বাহিরে আসিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিল। অবশেষে রিপন কলেজের বাড়ি তাহার কাছে বেশ ভালো এবং উঁচু মনে হইল। ভর্তি হইয়া
সে আরেকটি ছাত্রের সঙ্গে ক্লাসরুমগুলি দেখিতে গেল। ক্লাসে ইলেকট্রিক পাখা কি করিয়া খুলিতে হয় তাহার সঙ্গে দেখাইয়া দিল। সে খুশির সহিত তাহার নিচে খানিক্ষণ বসিয়া রহিল। এত হাতের কাছে ইলেকট্রিক পাখা পাইয়া বারবার পাখা খুলিয়া বন্ধ করিয়া দেখিতে লাগিল। অখিলবাবুদের মেসে থাকা ও পড়াশোনা দুইয়েরই ঘোর অসুবিধা। এক এক ঘরের মেঝেতে 3টি ট্রাঙ্ক, কতগুলি জুতার বাক্স, কালি বুরুশ ও 3টি হুঁকা। ঘরে আর কোনো আসবাবপত্র নাই। রাত্রে আলো সব দিন জ্বলে না। ঘর দেখিয়া মনে হয় ইহার অধিবাসীগণের জীবনে মাত্র 2টি উদ্দেশ্য আছে, অফিসে চাকরি করা ও মেসে আসিয়া খাওয়া এবং ঘুমানো। এক এক ঘরে যে 3টি বাবু থাকেন, তাহারা 6টার সময় অফিস হইতে আসিয়া হাত মুখ ধুইয়া যে যার বিছানায় শুইয়া পড়িয়া চুপ করিয়া তামাক টানিতে থাকেন। একটু আধটু গল্পগুজব যা হয় তা প্রায়ই অফিস সংক্রান্ত। তারপরেই আহারাদি সারিয়া নিদ্রা। অখিলবাবু কোথায় ছেলে পড়ান। অফিসের পর সেখান হইতে ফিরিতে দেরি হইয়া যায়। তিনিও সারাদিন খাটুনির পর মেসে আসিয়া শুইয়া পড়েন। অপু এরকম ঘরে এতগুলি লোকের সহিত এক বিছানায় কখনো শুইতে অভ্যস্ত নয়। রাত্রে তাহার যেন হাঁপ ধরে, ভালো ঘুম হয় না। অন্য কোথাও কোনো রকম সুবিধা না হইলে সে যাইবে কোথায়? তাহা ছাড়া অপুর আরেক ভাবনা মায়ের জন্যে। স্কলারশিপ পাইলে সেই টাকা হইতে মাকে কিছু কিছু পাঠাইবার আশ্বাস সে আসিবার সময় দিয়া আসিয়াছে। কিন্তু কোথায় বা স্কলারশিপ, কোথায় বা কি? মার কিরূপে চলিতেছে, দিন যাওয়ার সঙ্গে সঙ্গে সেই ভাবনাই তাহার আরও প্রবল হইল। মাসের শেষে অখিলবাবু অপুর জন্য একটা ছেলে পড়ানো ঠিক করিয়া দিলেন। 2 বেলা একটি ছোট ছেলে আর একটি মেয়েকে পড়াইতে হইবে, মাসে 15 টাকা। অখিলবাবুর মেসে পরের বিছানায় শুইয়া থাকা তাহার পছন্দ হয় না। কিন্তু কলেজ হইতে ফিরিয়া পথে কয়েকটি মেসে জিজ্ঞাসা করিয়া জানিল 15 টাকা মাত্র আয়ে কোনো মেসে থাকা চলে না। তাহার ক্লাসের কয়েকটি ছেলে মিলিয়া একখানা ঘর ভাড়া করিয়া থাকিত, নিজেরাই রাঁধিয়া খাইত। অপুকে তাহারা লইতে রাজি হইল। যে 3টি ছেলে একসঙ্গে ঘর ভাড়া করিয়া থাকে, তাহাদের সকলেরই বাড়ি মুর্শিদাবাদ জেলায়। ইহাদের মধ্যে সুরেশ্বরের আয় কিছু বেশি। MA ক্লাসের ছাত্র, 40 টাকার টিউশনি আছে। জানকী যেন কোথায় ছেলে পড়াইয়া 20 টাকা পায়। নির্মলের আয় আরও কম। সকলের আয় একত্র করিয়া যে মাসে যাহা অকুলান হয়, সুরেশ্বর নিজেই তাহা দিয়া দেয়, কাহাকেও বলে না। অপু প্রথমে তাহা জানিত না। মাস 2 থাকিবার পর তাহার সন্দেহ হইল, প্রতি মাসে সুরেশ্বর 25-30 টাকা দোকানের দেনা সুদ করে, অথচ কাহারও নিকট চায় না কেন? সুরেশ্বরের কাছে একদিন কথাটা তুলিলে সে হাসিয়া উড়াইয়া দিল। সে বেশি এমন কিছু দেয় না, যদিই বা দেয় তাতেই বা কি? তাহাদের যখন আয় বাড়িবে তখন তাহারা অনায়াসে দিতে পারিবে, কেহ বাধা দিবে না তখন। নির্মল রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করিতে করিতে ঘরে ঢুকিল। তাহার গায়ে খুব শক্তি, সুগঠিত মাংসপেশি, চওড়া বুক, অপুর মতোই বয়স। হাতের ভেতর একটা কাগজের ঠোঙা দেখাইয়া বলিল, নূতন মটরশুঁটি লঙ্কা দিয়ে ভেজে। অপু হাত হইতে ঠোঙাটা কাড়িয়া লইয়া বলিল, দেখি। পরে হাসি মুখে বলিল, সুরেশ্বরদা, স্টোভ ধরিয়ে দিন, আমি মুড়ি আনি, ক পয়সার আনব? 1, 2, 3, 4। আমার দিকে আঙুল দিয়ে গুনুন ওরকম। অপু হাসিয়া নির্মলের দিকে আঙুল দেখাইয়া বলিল, তোমার দিকেই আঙুল বেশি করে দেখাবো, 3, 3, 3। নির্মল তাহাকে ধরিতে যাইবার পূর্বে সে হাসিতে হাসিতে ছুটিয়া বাহির হইয়া গেল। সুরেশ্বর বলিল, একরাশ বই এনেছে কলেজের লাইব্রেরি থেকে, এত পড়তে পারে। মায় মমসেনের রোমের হিস্ট্রি 1 ভলিউম। অপুর গলা মিষ্টি বলিয়া সন্ধ্যার পর সবাই গান গাওয়ার জন্যে ধরে, কিন্তু পুরাতন লাজুকতা তাহার এখনো যায় নাই। অনেক সাধ্য সাধনার পর 1টি বা 2টি গান গাহিয়া থাকে, আর কিছুতেই গাওয়ানো যায় না। কিন্তু রবি ঠাকুরের কবিতার সে বড় ভক্ত, নির্মলের চেয়েও। যখন কেহ ঘরে থাকে না, নির্জনে হাত পা নাড়িয়া আবৃত্তি করে, সন্ন্যাসী উপগুপ্ত, মথুরাপুরীর প্রাচীরের তলে,
একদা ছিলেন সুপ্ত। ইতিহাসের অধ্যাপক মিস্টার বসুকে অপুর সবচেয়ে ভালো লাগে। সব দিন তাহার ক্লাস থাকে না, কলেজের পড়ায় কোনো উৎসাহ থাকে না সেদিন। কালো রিবন ঝোলানো, পাশনে চশমা পরা, উজ্জ্বল চক্ষু মিস্টার বসু ক্লাসরুমে ঢুকিলেই সে নড়িয়া চড়িয়া সংযত হইয়া বসে, বক্তৃতার প্রত্যেক কথা মন দিয়ে শোনে। এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। অপুর ধারণা মহাপণ্ডিত, গিবসন বা মমসেন বা লর্ড ব্রাইস জাতীয়। মানবজাতির সমগ্র ইতিহাস, ইজিপ্ট, ব্যাবিলন, আসিরিয়া, ভারতবর্ষীয় সভ্যতার উত্থান পতনের কাহিনী তাহার মনশ্চক্ষুর সম্মুখে ছবির মতো পড়িয়াছে। ইতিহাসের পরে লজিকের ঘণ্টা। হাজিরা ডাকিয়া অধ্যাপক পড়ানো শুরু করিবার সঙ্গে সঙ্গেই ছেলে কমিতে শুরু করিল। অপু এই ঘণ্টায় পেছনের বেঞ্চিতে বসিয়া লাইব্রেরি হইতে লওয়া ইতিহাস, উপন্যাস বা কবিতার বই পড়ে। অধ্যাপকের কথার দিকে এতটুকু মন দেয় না, শুনিতে তাহার ভালো লাগে না। সেদিন এক মনে অন্য বই পড়িতেছে, হঠাৎ অধ্যাপক তাহাকে লক্ষ্য করিয়া কি প্রশ্ন করিলেন। প্রশ্নটা সে শুনিতে পায় নাই, কিন্তু ক্লাস হঠাৎ নীরব হইয়া যাওয়াতে তাহার চমক ভাঙিল। চাহিয়া দেখিল সকলেরই চোখ তাহার দিকে। সে উঠিয়া দাঁড়াইল। অধ্যাপক বলিলেন, তোমার হাতে ওখানা লজিকের বই? অপু বলিল, না স্যার, প্যালগ্রেভের গোল্ডেন ট্রেজারি। তোমায় যদি আমার ঘন্টায় পার্সেন্টেজ না দিই, পড়াশোনা না কেন? অপু চুপ করিয়া রহিল। অধ্যাপক তাহাকে বসিতে বলিয়া পুনরায় অধ্যাপনা আরম্ভ করিলেন। জানকী চিমটি কাটিয়া বলিল, হলো তো, রোজ রোজ বলি লজিকের ঘন্টায় আমাদের সঙ্গে পালাতে, তার শোনা হয় না। আয় চলে। 150 ছেলের ক্লাস। পেছনের বেঞ্চের সামনের দরজাটি ইচ্ছা করিয়া খুলিয়া রাখে ছেলেরা পালাইবার সুবিধার জন্যে। জানকী এদিক ওদিক চাহিয়া সুরুত করিয়া সরিয়া পড়িল। তাহার পর বিরাজ। অপু ও মহাজনদের পথ ধরিল। নিচে আসিলে লাইব্রেরিয়ান বলিল, কি রায়মশাই, আমাদের পার্বণেটে কি পাব না? অপু খুব খুশি হয়। কে তাহাকে চিনিত 5 মাস আগে? এত বড় কলিকাতা শহর, এত বড় কলেজ, এত ছেলে, এখানেও তাহাকে রায়মশাই বলিয়া খাতির করিতেছে, তাহার কাছে পার্বণী চাহিতেছে। হাসিয়া বলিল, কাল এনে দেব ঠিক সত্যবাবু, আজ ভুলে গিয়েছি। আপনি এক ভলিউম গিবন দেবেন কিন্তু আজ। উৎসাহে পড়িয়া গিবন বাড়ি লইয়া যায় বটে, কিন্তু ভালো লাগে না। এত খুঁটিনাটি বিরক্তিকর মনে হয়। পরদিন সেখানা ফেরত দিয়া অন্য ইতিহাস লইয়া গেল। পূজার কিছু পূর্বে অপুদের বাসা উঠিয়া গেল। খরচে আয়ে অনেকদিন হইতেই কুলাইতেছিল না। সুরেশ্বরের ভালো টিউশনটি হঠাৎ হাতছাড়া হইল। কে বাড়তি খরচ চালায়? নির্মল ও জানকী অন্য কোথায় চলিয়া গেল। সুরেশ্বর গিয়া মেসে উঠিল। অপুর যে মাসিক আয়, কলেজের মাহিনা দিয়া তাহা হইতে 12 টাকা বাঁচে। কলিকাতা শহরে 12 টাকায় যে কিছুতেই চলিতে পারে না, অপুর সে জ্ঞান এতদিনেও হয় নাই। সুতরাং সে ভাবিল 12 টাকাতেই চলিবে, খুব চলিবে। 12 টাকা কি কম? কিন্তু 12 টাকা আয়ও বেশি দিন রহিল না। একদিন পড়াইতে গিয়া শুনিল ছেলের শরীর খারাপ বলিয়া ডাক্তার হাওয়া বদলাইতে বলিয়াছে, পড়াশোনা এখন বন্ধ থাকিবে। 1 মাসের মাহিনা তাহারা বাড়তি দিয়া জবাব দিল। টাকা কয়টি পকেটে করিয়া সেখান হইতে বাহির হইয়া অপু আকাশ পাতাল ভাবিতে ভাবিতে ফুটপাথ বাহিয়া চলিল। সুরেশ্বরের মেসে সে জিনিসপত্র রাখিয়া দিয়াছে, সেইখানেই গেস্ট চার্জ দিয়া খায়। রাত্রে মেসের বারান্দাতে শুইয়া থাকে। টাকা যাহা আছে মেসের দেনা মিটাইতে যাইবে। সামান্য কিছু হাতে থাকিতে পারে বটে, কিন্তু তাহার পর? সুরেশ্বরের মেসে আসিয়া নিজের নামের একখানি পত্র ডাকবাক্সে দেখিল। হাতের লেখাটা সে চেনে না। খুলিয়া দেখিল চিঠিখানা মায়ের, কিন্তু অপরের হাতের লেখা। হাতে ব্যথা হইয়া মা বড় কষ্ট পাইতেছেন। অপু কি 3টি টাকা পাঠাইয়া দিতে পারে? মা কখনো কিছু চায় না, মুখ বুজিয়া সকল দুঃখ সহ্য করে। সেই বরং দেওয়ানপুরে থাকিতে নানা ছলছুতায় মাঝে মাঝে কত টাকা মায়ের কাছ হইতে লইয়াছে। হাতে না থাকিলেও
তেলিবাড়ি হইতে চাহিয়া চিন্তিয়া মা জোগাড় করিয়া দিত। খুব কষ্ট না হইলে কখনো মা তাহাকে টাকার জন্য লেখে নাই। পকেট হইতে টাকা বাহির করিয়া গুনিয়া দেখিল ২৭টি টাকা আছে। মেসের দেনা ১৫.৫ টাকা, বাদে ১১.৫ টাকা থাকে। মাকে কত টাকা পাঠানো যায়? মনে মনে ভাবিল, ৩টে টাকা তো চেয়েছে, আমি ১০ টাকা পাঠিয়ে দিই। মানি অর্ডার পিয়ন যখন টাকা নিয়ে যাবে, মা ভাববে বুঝি ৩ টাকা, কিংবা হয়তো ২ টাকার মানি অর্ডার। জিজ্ঞেস করবে কত টাকা। পিয়ন যেই বলবে ১০ টাকা, মা অবাক হয়ে যাবে। মাকে তাক লাগিয়ে দেব, ভারী মজা হবে। বাড়িতে গেলে মা শুধু সেই গল্পই করবে দিনরাত। অপ্রত্যাশিত টাকা প্রাপ্তিতে মায়ের আনন্দোজ্জ্বল মুখখানা কল্পনা করিয়া অপু ভারী খুশি হইল। বউবাজার পোস্ট অফিস হইতে টাকাটা পাঠাইয়া দিয়া সে ভাবিল, বেশ হল। আহা, মাকে কেউ কখনো ১০ টাকার মানি অর্ডার একসঙ্গে পাঠায়নি, টাকা পেয়ে খুশি হবে। আমার তো এখন রইল ১.৫ টাকা, তারপর একটা কিছু ঠিক হয়ে যাবেই। কলেজের একটি ছেলের সঙ্গে তাহার খুব বন্ধুত্ব হইয়াছে। সেও গরিব ছাত্র, ঢাকা জেলায় বাড়ি, নাম প্রণব মুখার্জি। খুব লম্বা, গৌরবর্ণ, দোহারা চেহারা, বুদ্ধিপ্রজ্জ্বল দৃষ্টি। কলেজ লাইব্রেরিতে একসঙ্গে বসিয়া বই পড়িতে পড়িতে দুজনের আলাপ। এমন সব বই দুজনে লইয়া যায় যাহা সাধারণ ছাত্ররা পড়ে না, নামও জানে না। ফার্স্ট ইয়ারের ছেলেকে মমসেন লইতে দেখিয়া প্রণব তাহার দিকে প্রথম আকৃষ্ট হয়। আলাপ ক্রমে বন্ধুত্বে পরিণত হইয়াছে। অপু শীঘ্রই বুঝিতে পারিল প্রণবের পড়াশোনা তাহার অপেক্ষা অনেক বেশি। অনেক গ্রন্থকারের নামও সে শোনে নাই। নিটশে, এমারসন, টুরগেনেভ, ব্রেস্টেড। প্রণবের কথায় সে ইহাদের বই পড়িতে আরম্ভ করিল। তাহারই উৎসাহে সে পুনরায় ধৈর্য ও অধ্যাবসায়ের সহিত গীবন শুরু করিল। ইলিয়াডের অনুবাদ পড়িল। অপুর পড়াশোনার কোনো বাঁধাবাঁধি রীতি নাই। যখন যাহা ভালো লাগে, কখনো ইতিহাস, কখনো নাটক, কখনো কবিতা, কখনো প্রবন্ধ, কখনো বিজ্ঞান। প্রণব নিজে অত্যন্ত সংযমী ও শৃঙ্খলা প্রিয়। সে বলিল, ওতে কিছু হবে না, ওরকম পড়ো কেন? অপু চেষ্টা করিয়াও পড়াশোনায় শৃঙ্খলা আনিতে পারিল না। লাইব্রেরি ঘরের ছাদ পর্যন্ত উঁচু বড় বড় বইয়ে ভরা আলমারির দৃশ্য তাহাকে দিশেহারা করিয়া দেয়। সকল বই খুলিয়া দেখিতে স্বাদ চায়। গ্যাসেস অফ দ্য অ্যাটমসফিয়ার, স্যার উইলিয়াম র্যামসের। সে পড়িয়া দেখিবে কি কি গ্যাস। এক্সটিংক্ট অ্যানিমেলস, ইরে ল্যানকাস্টার, জানিবার তাহার ভয়ানক আগ্রহ। ওয়ার্ল্ডস অ্যারাউন্ড আস, প্রক্টর। বইখানা না পড়িলে রাত্রে ঘুম হইবে না। প্রণব হাসিয়া বলে, দূর, ও কি পড়া? ও তোমার তো পড়া নয়, পড়া পড়া খেলা। এত বড় লাইব্রেরি, এত বই, নক্ষত্র জগৎ হইতে শুরু করিয়া পৃথিবীর জীব জগৎ, উদ্ভিদ জগৎ, আনুবীক্ষণিক প্রাণীকুল, ইতিহাস, সব সংক্রান্ত বই। তাহার অধীর উৎসুক মন চায় এই বিশ্বের সব কথা জানিতে। বুঝিতে পারুক আর নাই পারুক, একবার বইগুলো খুলিয়া দেখিতেও স্বাদ চায়। লুপ্ত প্রাণীকুল সম্বন্ধে খান কতক ভালো বই পড়িল। অলিভার লজের পাইওনিয়ার্স অব সায়েন্স। বড় বড় নিহারিকাদের ফটো দেখিয়া মুগ্ধ হইল। নিটশে ভালো বুঝিতে না পারিলেও ২-৩খানা বই পড়িল। টুরগেনেভ একেবারে শেষ করিয়া ফেলিল, ১২খানা না ১৬খানা বই। চোখের সামনে টুরগেনেভ এক নূতন জগৎ খুলিয়া দিয়া গেল। কি অপূর্ব হাসি অশ্রু মাখানো কল্পলোক! প্রণবের কাছেই সে সন্ধান পাইল। শ্যামবাজারে এক বড়লোকের বাড়ি, দরিদ্র ছাত্রদের খাইতে দেওয়া হয়। প্রণবের পরামর্শে সে ঠিকানা খুঁজিয়া সেখানে গেল। এই পর্যন্ত কখনো কিছুই সে চায় নাই, কাহারও কাছে চাহিতে পারে নাই। আত্মমর্যাদা বোধের জন্যে নহে, লাজুকতা ও আনাড়িপনার জন্যে। এতদিন সেসবের দরকারও হয় নাই, কিন্তু আর যে চলে না। খুব বড় লোকের বাড়ি। দারোয়ান বলিল, কি চাই? অপু বলিল, এখানে গরিব ছেলেদের খেতে দেয়, তাই জানতে কাকে বলবো জানো? দারোয়ান তাহাকে পাশের দিকে একটা ছোট ঘরে লইয়া গেল। ইলেকট্রিক পাখার তলায় একজন মোটাসোটা ভদ্রলোক বসিয়া কি লিখিতেছিলেন। মুখ তুলিয়া বলিলেন, এখানে কি দরকার আপনার?
অপু সাহস সঞ্চয় করিয়া বলিল, এখানে কি পোর স্টুডেন্টদের খেতে দেওয়া হয়? তাই আমি। আপনি দরখাস্ত করেছিলেন? কিসের দরখাস্ত অপু জানে না। জুন মাসে দরখাস্ত করতে হয়। আমাদের নাম্বার লিমিটেড কিনা, এখন আর খালি নেই, আবার আসছে বছর। তাছাড়া আমরা ভাবছি ওটা উঠিয়ে দেব। এস্টেট রিসিভারের হাতে যাচ্ছে, ওসব আর সুবিধা হবে না। ফিরিবার সময় গেটের বাহিরে আসিয়া অপুর মনে বড় কষ্ট হইল। কখনো সে কাহার নিকট কিছু চায় নাই, চাহিয়া বিমুখ হইবার দুঃখ কখনো ভোগ করে নাই। চোখে তাহার প্রায় জল আসিল। পকেটে মাত্র আনা 2 পয়সা অবশিষ্ট আছে। এই বিশাল কলিকাতা শহরে তাহাই শেষ অবলম্বন। কাহাকেই বা সে এখানে চেনে, কাহার কাছে যাইবে? অখিলবাবুর মেসে 2 মাস সে প্রথম খাইয়াছে, সেখানে যাইতে লজ্জা করে। সুরেশ্বরের নিজেরই চলে না, তাহার উপর সে কখনো জুলুম করিতে পারিবে না। আরও কয়েকদিন কাটিয়া গেল। কোনোদিন সুরেশ্বরের মেসে একবেলা খাইয়া, কোনোদিন বা জানকীর কাছে কাটাইয়া চলিতেছিল। একদিন সারাদিন না খাওয়ার পর সে নিরুপায় হইয়া অখিলবাবুর মেসে সন্ধ্যার পর গেল। অখিলবাবু অনেক দিন পর তাহাকে পাইয়া খুব খুশি হইলেন। রাত্রে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ গল্পগুজব করিলেন। বলি বলি করিয়াও অপু নিজের দুর্দশার কথা অখিলবাবুকে বলিতে পারিল না। তাহা হইলে হয়তো তিনি তাহাকে ছাড়িবেন না, সেখানে থাকিতে বাধ্য করিবেন। সে জুলুম করা হয় অনর্থক। কিন্তু এদিকে আর চলে না। এক জায়গায় বই, এক জায়গায় বিছানা, কোথায় কখন রাত কাটাইবে কিছু ঠিক নাই। ইহাতে পড়াশোনা হয় না। পরীক্ষাও নিকটবর্তী, না খাইয়াই বা কয়দিন চলে। অখিলবাবুর মেস হইতে ফিরিবার পথে একটা খুব বড় বাড়ি। ফটকের কাছে মোটর গাড়ি দাঁড়াইয়া আছে। এই বাড়ির লোকে যদি ইচ্ছা করে তবে এখনই তাহার কলিকাতায় থাকার সকল ব্যবস্থা করিয়া দিতে পারে। সাহস করিয়া সে যদি বলিতে পারে তবে হয়তো এখনই হয়। একবার বলিয়া দেখিবে। কোথাও কিছু সুবিধা না হইলে তাহাকে বাধ্য হইয়া পড়াশোনা ছাড়িয়া দেশে ফিরিতে হইবে। এই লাইব্রেরি, এত বই, বন্ধুবান্ধব, কলেজ সব ফেলিয়া হয়তো মনসাপোতায় গিয়া আবার পুরাতন জীবনের পুনরাবৃত্তি করিতে হইবে। পড়াশোনা তাহার কাছে একটা রোমান্স, একটা অজানা বিচিত্র জগৎ দিনে দিনে চোখের সামনে খুলিয়া যাওয়া। ইহাকে সে চায়, ইহাই এতদিন চাহিয়া আসিয়াছে। কলেজ হইতে বাহির হইয়া চাকুরি, অর্থোপার্জন এসব কথা সে কোনোদিন ভাবে নাই। তাহার মাথার মধ্যে কোনোদিন এসব সাংসারিক কথা ঢোকে নাই। সে চায় এই অজানার রোমান্স, এই বিচিত্র ভাবধারার সহিত আরও ঘনিষ্ঠ সংস্পর্শ। প্রাচীন দিনের জগৎ, অধুনালুপ্ত অতিকায় প্রাণীদল, বিশাল শূন্যের দৃশ্য অদৃশ্য গ্রহ নক্ষত্ররাজি, ফরাসি বিদ্রোহ, নানা কথা এইসব ছাড়িয়া শালগ্রাম হাতে মনসাপোতার বাড়ি বাড়ি ঠাকুর পূজা। অপুর মনে হইল এই রকমই বড় বাড়ি আছে লীলাদের কলিকাতারই কোনো জায়গায়। অনেকদিন আগে লীলা তাহাকে বলিয়াছিল কলিকাতায় তাহাদের বাড়িতে থাকিয়া পড়িতে। সে ঠিকানা জানে না, কোথায় লীলাদের বাড়ি, কেই বা এখানে তাহাকে বলিয়া দিবে। তাহা ছাড়া সেসব আজ 6-7 বছরের কথা হইয়া গেল। এতদিন কি আর লীলা তাহার কথা মনে রাখিয়াছে? কোন কালে ভুলিয়া গিয়াছে? অপু ভাবিল, ঠিকানা জানলেই কি আর আমি ওখানে যেতে পারতাম না গিয়ে কিছু বলতে? সে আমার কাজ নয়, তার উপর এই অবস্থায়। দূর, তা কখনো হয়? তাছাড়া লীলার বিয়ে থাওয়া হয়ে এতদিন সে শ্বশুরবাড়ি চলে গিয়েছে, সেসব কি আর আজকের কথা? ক্লাসে জানকী একদিন একটা সুবিধার কথা বলিল। সে ঝামাপুকুরে কোন ঠাকুরবাড়িতে রাত্রে খায়, সকালে কোথায় ছেলে পড়াইয়া একবেলা তাহাদের সেখানে খায়। সম্প্রতি সে বোনের বিবাহে বাড়ি যাইতেছে। ফিরিয়া না আসা পর্যন্ত অপু রাত্রে ঠাকুরবাড়িতে তাহার বদলে খাইতে পারে। বাড়ি যাইবার পূর্বে ঠাকুরবাড়ির সেবায়েতকে বলিয়া কহিয়া সে সব ব্যবস্থা করিয়া যাইবে। অপু রাজি আছে? রাজি? হাতে স্বর্গ পাওয়া নিতান্ত গল্প কথা নয় তাহা হইলে। ঠাকুরবাড়ির খাওয়া নিতান্ত মন্দ নয়, অপুর কাছে তাহা খুব ভালো লাগে। আলো চালের ভাত, টক, কোনো কোনো দিন ভোগের পায়েসও পাওয়া যায়। তবে মাছ মাংসের সম্পর্ক নাই, নিরামিষ। কিন্তু এ তো আর দুবেলা নয়, শুধু রাত্রে।
দিনমানটাতে বড় কষ্ট হয়। 2 পয়সার মুড়ি ও কলের জল, তবুও তো পেটটা ভরে। কলেজ হইতে বাহির হইয়া বৈকালে তাহার এত ক্ষুধা পায় যে গা ঝিমঝিম করে, পেটে যেন এক ঝাঁক বলতা হুল ফুটাইতেছে। পয়সা জুটাইতে পারিলে অপু এই সময়টায় পথের ধারের দোকান হইতে 1 পয়সার ছোলা ভাজা কিনিয়া খায়। যেসব দিন পয়সা থাকে না সেদিন সন্ধ্যার পরেই ঠাকুর বাড়ি চলিয়া যায়, কিন্তু ঠাকুরের আরতি শেষ না হওয়া পর্যন্ত সেখানে খাইতে দিবার নিয়ম নাই। তাও একবার নয়, 2 বার 2টি ঠাকুরের আরতি। আরতির কোনো নির্দিষ্ট সময় নাই। সেবাইয়ের ঠাকুরের মর্জি ও সুবিধা মতো রাত 8টাতেও হয়, 9টাতেও হয়, 10টাতেও হয়, আবার এক একদিন সন্ধ্যার পরেই হয়। কলেজে যাইতে সেদিন মুরারি বলিল, সিসিবির কেউ ক্লাসে যেও না, আমরা সব স্ট্রাইক করেছি। অপু বিস্ময়ের সুরে বলিল, কি করেছে সিসিবি? মুরারি হাসিয়া বলিল, করেনি কিছু, পড়া জিজ্ঞেস করবে বলেছে রোমের হিস্ট্রির, 1 পাতাও পড়িনি, না পারলে বকুনি দেবে কিরকম জানো তো? গজন বলিল, আমার তো আরও মুশকিল, রোমের হিস্ট্রির বই যে আমি কিনিনি। মন্মথ আগে সেন্ট জেভিয়ারে পড়িত। সে বিলাতি নাচের ভঙ্গিতে হাত লম্বা করিয়া বার কয়েক পাক খাইয়া একটা ইংরেজি গানের চরণ 2 বার গাহিল। অপু বলিল, কিন্তু পার্সেন্টেজ যাবে যে। প্রতুল বলিল, ভারী একদিনের পার্সেন্টেজ, তা আমি ক্লাসে নাম প্রেজেন্ট করেও পালিয়ে আসতে পারি, সে তো আর তুমি পারবে না। অপু বলিল, খুব পারি, পারব না কেন? প্রতুল বলিল, সে তোমার কাজ নয়, সিসিবির চোখে ভারিয়ে, আমরা বলে তাই এক একদিন সর্ষে ফুল দেখি, তা তুমি পারো পালিয়ে আসতে? এক্ষুনি দেখো সবাই দাঁড়িয়ে পারি কিনা, কিন্তু যদি পারি খাওয়াতে হবে বলে দিলাম। অপু উৎসাহের সিঁড়ি ভাঙিয়া ওপরে উঠিয়া গেল। গজেন বলিল, কেন ওকে আবার ওসব শেখাচ্ছিস? শেখাচ্ছি মানে? ভাজা মাছখানা উল্টে খেতে জানে না, ভারী সাধু। মুরারি বলিল, না না, তোমরা জানো না, অপূর্ব ভারী পিওর স্পিরিট। সেদিন, হ্যাঁ হ্যাঁ জানি, ওরকম সুন্দর চেহারা থাকলে আমাদেরও কত সার্টিফিকেট আসতো। বাবা, বঙ্কিমবাবুকে আর সাধে সুন্দর মুখের গুণ গিয়েছেন। কি বাজে বকছিস প্রতুল, দিন দিন ভারী ইতর হয়ে উঠছিস কিন্তু। প্রিন্সিপালের গাড়ি কলেজের সামনে আসিয়া লাগাতে যে যেদিকে সুবিধা পাইল সরিয়া পড়িল। মিস্টার বসুর ক্লাসের নামটা প্রেজেন্ট করিয়াই আজ অপু পলাইবার পথ খুঁজিতে লাগিল। বাঁ দিকের দরজাটা একদম খোলা, প্রফেসরের চোখ অন্যদিকে। সুযোগ খুঁজিতে খুঁজিতে প্রফেসরের চোখ আবার তাহার দিকে পড়িল। কাজেই খানিকক্ষণ ভালো মানুষের মতো নিরীহ মুখে বসিয়া থাকিতে বাধ্য হইল। এইবার একবার অন্যদিকে চোখ পড়িলেই হয়। হঠাৎ প্রফেসর তাহাকেই প্রশ্ন করিলেন, ওয়াজ মারিয়াস জাস্টিফাইড ইন হিজ অ্যাকশন? সর্বনাশ, মারিয়াসকে? একদিনও যে সে রোমের ইতিহাসের লেকচার শোনে নাই। উত্তর না পাইয়া প্রফেসর অন্য একটা প্রশ্ন করিলেন, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ সুল্লাস? অপু বিপন্ন মুখে কড়িকাঠের দিকে চোখ তুলিয়া চাহিয়া রহিল। রাস্কেল মণিলালটা মুখে কাপড় গুঁজিয়া খিক খিক করিয়া হাসিতেছে। প্রফেসর বিরক্ত হইয়া মুখ ফিরাইলেন। ইউ দেয়ার, ইউ বিহাইন্ড দ্য পিলার। এবার মণিলালের পালা। সে থামের আড়ালে সরিয়া বসিবার বৃথা চেষ্টা হইতে বিরত হইয়া উঠিয়া দাঁড়াইল। দেখা গেল সুল্লা বা মেরিয়াসের সম্বন্ধে অপুর সহিত তাহার মতের কোনো পার্থক্য নাই, সমানই নির্বিকার। মণিলালের দুর্গতিতে অপু খুব খুশি হইয়া পাশের ছেলেকে আঙুলের খোঁচা দিয়া ফিসফিস করিয়া বলিল, রাইটলি সার্ভড। ভারী হাসি হচ্ছিল। চুপ চুপ, এক্ষুনি আবার এদিকে চাইবে সিসিবি কথা শুনলে। এবার আমি সোজা পেছনেতে নৃপেন ব্যস্ত স্বরে বলিল, এবার আমায় জিজ্ঞেস করবে, ডেটটা ভাই দে না শিগগির বলে, শিগগির। অপুর পাশের ছেলেটি বলিল, কে কাকে ডেট বলে দাদা? মেরিডেল পুলারের বইয়ের রং কেমন এখনো চাক্ষুষ দেখিনি, কেটে পড়ো না সোজা। অপু খানিকক্ষণ হইতেই প্রফেসরের দৃষ্টির গতি এক মনে লক্ষ্য করিতেছিল। সে বুঝিতে পারিল ও কোন হইতে একবার এদিকে ফিরিলে পালানো অসম্ভব হইবে, কারণ এদিকে এখনো অনেক ছেলেকে প্রশ্ন করিতে বাকি। এই সুবর্ণ সুযোগ, বিলম্ব করিলে 2-1 বার উসখুস করিয়া
একবার এদিক ওদিকে চাহিয়া অপু সাঁ করিয়া খোলা দরজা দিয়া বাহির হইয়া পড়িল। পিছু পিছু হরিদাস, অল্প পরেই নৃপেন। তিনজনই ওপরের বারান্দাতে বিন্দুমাত্র বিলম্ব না করিয়া তরতর করিয়া সিঁড়ি বাহিয়া একেবারে একতলায় নামিয়া আসিল। অপু পেছন ফিরিয়া সঙ্গীদের দিকে চাহিয়া হাসিয়া বলিল, হি, আর একটু হলেই। নৃপেন বলিল, আমাকে তো মিনিট 2 দেরি, কাল হয়েছে কি বুঝলে? অপু বলিল, যাক, এখানে আর দাঁড়িয়ে খোশ গল্প করার কোনো দরকার দেখছি নে। এখনই প্রিন্সিপাল নেমে আসবেন, গাড়ি লাগিয়েছে দরজায়, কমন রুমে বরং এসো। একটু পরে সকলে বাহির হইয়া পড়িল। আজ আর ক্লাস ছিল না। কে গ্রাহ্য করে বুড়ো সিসিবি আর তাহার রোমের ইতিহাসের যত বাজে প্রশ্ন? অপু কিন্তু নিরাশ হইল। ক্লাস পালাইতে পারিলে প্রতুলের দল খাওয়াইবে বলিয়াছিল, কিন্তু লাইব্রেরিয়ানের কাছে জিজ্ঞাসা করিয়া জানিল তাহারা অনেকক্ষণ চলিয়া গিয়াছে। কোন সকালে 2 পয়সার মুড়ি ও 1 পয়সার ফুলুরি খাইয়া বাহির হইয়াছে, পেটে যেন দাও দাও জ্বলিতেছিল। কিছু খাইতে পারিলে হইত। ক্লাসে এতক্ষণ বেশ ছিল, বুঝিতে পারে নাই। বাহিরে আসিয়া ক্ষুধার যন্ত্রণায় প্রবল হইয়া উঠিল। এদিকে পকেটে 1টা পয়সা নাই। সে ভাবিল, ওরা আচ্ছা তো, বললে খাওয়াবো, তাই তো আমি পালাতে গেলাম। নিজের এদিকে সরে পড়েছে কোনকালে। এখন কিছু খেলে তবু রাত অবধি থাকা যেত। আজ সোমবার, 8টার মধ্যেই আরতি হয়ে যাবে। উফ, খিদে যা পেয়েছে। গল্পকথনময়ী কল্লোল চ্যানেলে শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত। আজ 5ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। তারা